দাদা, আসন্ন লোকসভা নির্বাচন প্রচার পর্ব তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আপনারাও কর্মকাণ্ডে কোথাও খামতি দেখাচ্ছেন না, কিন্তু আপনারা এবারে প্রচারের মূল এজেন্ডা বা মূল বিষয় কোন কোনগুলোকে সাধারণ মানুষের সামনে বেশি করে তুলে ধরছেন আপনারা? মূল এজেন্ডা আমাদের এই জঙ্গলমহলে যেটা, সেটা হলো শান্তি। 2011 সালের আগে পর্যন্ত ঝাড়গ্রাম শহরের মধ্যে লাশ পড়ত, যখন তখন গুলিগোলা চলত। বিগত 12-14 বছর ধরে এখানে কিন্তু অশান্তি নেই। মানুষ রাত বিরেতে সুন্দরভাবে যাতায়াত করতে পারছে, ঘুরে বেড়াতে পারছে স্বাধীনভাবে। মেয়েদের নিরাপত্তা 100% একদম সুনিশ্চিত করেছেন দিদি। এটা একটা সবচেয়ে বড় এজেন্ডা জঙ্গলমহলে। একটা সময় এখানকার মানুষ ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগত, তো সেটা তো রয়েইছে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে দিদির উন্নয়ন। সত্যি কথা বলতে কি, ঝাড়গ্রাম জেলাকে দিদি যা দিয়েছেন, আমার ধারণা পশ্চিমবাংলার অন্য কোনো জেলা এতখানি পায়নি। 3টে সুপার স্পেশালিটি হসপিটাল। ঝাড়গ্রামের মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে এখানে একটা মেডিকেল কলেজ তৈরি হবে। মেডিকেল কলেজ হয়েছে। ঝাড়গ্রামে একটা ইউনিভার্সিটি হবে, এটাও আমরা কোনোদিন ভাবিনি। সর্বোপরি দিদি আমাদের ঝাড়গ্রামকে জেলা করে দিয়েছেন। শুধু এটা উন্নয়ন বলে বলবো না, এটা ঝাড়গ্রামবাসীর যে অস্মিতা, অহংকার বা একটা আভ্যন্তরীণ সুখবোধ, সেটাও কিন্তু দিদি দিয়েছেন এইগুলো তৈরি করে দেওয়ার মাধ্যমে। এছাড়া রাস্তাঘাট তো ব্যাপকভাবে উন্নতি ঘটেছে। সর্বত্র মোটামুটি উন্নয়নের ছাপ প্রত্যেকটা জায়গায় রয়েছে। কিছু কিছু সামান্য অল্প স্বল্প খামতি হয়তো থাকতে পারে, সেটা বিশেষত পৌরসভা এলাকার দুটো একটা রাস্তা নিয়ে অনেকে কথা বলে, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে ব্যাপক উন্নয়ন হয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। সেটা ঝাড়গ্রামবাসীর কেউই অস্বীকার করতে পারে না। এর বাইরে তো দিদি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে, পরের দিন খবর কাগজ খুলে দেখবেন বহু বাচ্চা তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় টিউশন পড়েছে এবং কেউ স্টার মার্কস পেয়েছে, কেউ বা র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলে। তো এই যে ঘটনাগুলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধু নয়, এরকম আরও হাজারো প্রকল্প রয়েছে। কন্যাশ্রী প্রকল্প, সবচেয়ে বড় হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এতে তো ব্যাপকভাবে একটা আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছেই চিকিৎসার ক্ষেত্রে। শুধু তাই নয়, লক্ষ্মীর যেটা স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে বাড়ির মায়ের নামে। এর ফলে আমাদের গ্রাম বাংলার মেয়েদের যেমন একসঙ্গে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে, অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে, একই সঙ্গে কিন্তু তারা ব্যাপকভাবে সম্মানিত হচ্ছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মূলত আমরা মানুষের সামনে তুলে ধরছি এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেইগুলোতে মহিলাদের ভিড় অত্যন্ত লক্ষণীয়। আমি কিছুদিন আগেও বেলপাহাড়িতে গেছিলাম, সেখানে 200-300 জন টোটাল জড়ো হয়েছিল, যার মধ্যে 90%ই মহিলারা ছিলেন এবং তারাই প্রধান ভূমিকা গ্রহণ করছেন। তো এটা আমার ধারণা যে আমাদের গ্রাম বাংলার মায়েদেরকে যে সম্মানিত করেছেন দিদি, তাদেরকে স্বনির্ভর করার সঙ্গে সঙ্গে একটা তান্ত্রিক সমাজের যে প্রতিষ্ঠা, মায়েদের গুরুত্ব প্রদান, এই জায়গাটা কিন্তু দারুণভাবে ক্লিক করেছে এবং এই কথাগুলোই আমরা মানুষের সামনে তুলে ধরছি। আলাদা রেসপেক্ট তারা প্রদান করেন। আপনি তো যেহেতু দীর্ঘদিন যাবৎ শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস এবং গোটা জেলা জুড়ে আপনার সেই অ্যাক্সেস রয়েছে, এবার শিক্ষক সংগঠনের যারা প্রতিনিধিরা আছেন তারা সাধারণ মানুষের কাছে, ধরুন তার ছাত্রদের গার্জিয়ানদের কাছে, যারা ভোটার হয়েছে সদ্যজাত ছাত্রদের কাছে কীভাবে অ্যাপ্রোচ করছেন? দেখুন, মূলত দিদির যে প্রকল্পগুলো রয়েছে, 80-র বেশি প্রকল্প রয়েছে, যার অনেকগুলো প্রকল্পই কিন্তু আমাদের হাত দিয়ে সরাসরি রূপায়িত। কন্যাশ্রী প্রকল্প বলুন, শিক্ষাশ্রী প্রকল্প বলুন, ঐক্যশ্রী প্রকল্প বলুন, এবং জুতো, ব্যাগ, বই, সমস্ত কিছুই ছাত্রছাত্রীরা, এবং যে স্কলারশিপগুলো সেগুলোও কিন্তু আমাদের হাত দিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা পাচ্ছে। এবং মিড ডে মিলে যে বিশেষ ধরনের ভালো খাবার দেওয়া, সুষ্ঠুভাবে পরিচালনা করা মিড ডে মিল, এই যে সমস্ত ব্যাপারগুলো, এগুলো সরাসরি আমাদের হাত দিয়েই রূপায়িত হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের কাছ থেকে
অভিভাবকদের কাছে একটা বার্তা স্বাভাবিকভাবেই চলে যাচ্ছে যে পূর্বে ছাত্রছাত্রীরা কী কী সুবিধা পেত, আজ ছাত্রছাত্রীরা কী কী সুবিধা পাচ্ছে। এটা তো গেল অভিভাবকদের কথা, ছাত্রছাত্রীদের কথা। শিক্ষকরাও কি পায়নি, যেটা পূর্বতন সরকারের আমলে আমাদের যে প্রধান প্রধান দাবিগুলো ছিল তার মধ্যে ছিল মাস পয়লা বেতন, দুর্নীতি রুখে দেওয়ার জন্য অনলাইন পিএফ, অনলাইন পেনশন, এই সমস্ত সুবিধাগুলো। সেগুলো আমরা চাইনি দিদির কাছে, কোনো ডিমান্ড ছাড়াই দিদি কিন্তু এগুলো আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এবং পূর্বতন সরকার বলতো যে ট্রান্সফার নাকি কোনোদিন সম্ভবই নয় শিক্ষকদের, কিন্তু আমার এই ঝাড়গ্রাম জেলা থেকে শুধু প্রাইমারিতে, আমি যেহেতু প্রাইমারির দায়িত্বে আছি, আমি জানি 300-রও বেশি শিক্ষক ঝাড়গ্রাম জেলা থেকে তারা তাদের নিজেদের বাড়ির কাছাকাছি স্কুলে বদলি হওয়ার সুযোগ পেয়ে গেছেন। তো শিক্ষকদের বদলি সম্ভব হয়েছে। শিক্ষকদের মাস পয়লা বেতন, যেটা পূর্বতন সরকার বলতো এটা নাকি কোনোদিন সম্ভব নয়, দিদি কিন্তু সেটাকে বাস্তবায়িত করে দেখিয়েছেন। অনলাইন পিএফ, অনলাইন পেনশন করে একজন রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে পেনশন পেয়ে যাচ্ছে, এটা ভাবাই যায় না। এছাড়া আরও মানে বিভিন্ন রকমভাবে সর্বোপরি যে পরোক্ষ বেনিফিট যেটা শিক্ষকদের হয়েছে, যেটা একটা সময় আমরা স্কুল যেতাম, মেন রোডের উপর লাশ পড়ে আছে, পাশ দিয়ে বাইক চালিয়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে, দাউ দাউ করে হয়তো একটা লরি জ্বলছে, তার পাশ দিয়ে আমাদেরকে পেরিয়ে যেতে হচ্ছে। আমরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতাম। এবং ঝাড়গ্রাম জেলায় কমপক্ষে 10-12 জন শিক্ষককে জানি যাদেরকে স্কুল থেকে টেনে নিয়ে গিয়ে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, রাস্তা থেকে নিখোঁজ হয়ে গেছিলেন, এরকম বহু শিক্ষক। কিন্তু আজকে শান্তি যেটা বজায় আছে তার পরোক্ষ প্রভাব শিক্ষকদের উপরও পড়েছে। শিক্ষকরাও কিন্তু দিদিকে ব্যাপকভাবে সমর্থন। এই লোকসভা নির্বাচনের নিরিখে বিরোধীরা আপনারা বলছেন, সবসময় গলা ফাটিয়েই বলছেন যে বিরোধীদের অস্তিত্ব নেই, তাদের কোনো এবারে দাঁড়াতে পারবে না। আদৌ কি সেটা, নাকি কোথাও একটু তো বিরোধীদের নিয়ে আপনারা একটু চিন্তিত আছেন? না, দেখুন, শত্রুকে কখনো ছোট ভাবতে নেই, আমরা কখনোই খাটো করে ওদের দেখব না। কিন্তু এটা বাস্তব যে ওদের যে ভ্রান্ত নীতিগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝে ফেলছে, ধরে ফেলছে। ওরা মানুষকে সবসময় বোকা বানানোর কৌশল করে একটার পর একটা। ধরুন, যদি মানুষকে আমরা প্রশ্ন করি যে এই যে নোটবন্দি হলো, এর কি লাভ পেল মানুষ, মানুষ উত্তর দিচ্ছে যে না, আলটিমেটলি কিছুই লাভ হয় না। কেন্দ্রীয় কৃষি আইন, সেটাও কৃষক বিরোধী। শিক্ষা আইন, তার নেপথ্যেও লুকিয়ে আছে কি করে বেসরকারি করে দেওয়া যায় শিক্ষা ব্যবস্থাটাকে। তো এই যে কেন্দ্রের প্রত্যেকটা আইনই কিন্তু জনবিরোধী। এবং এই খুব রিসেন্টলি ওরা আনতে চাইছে ইউসিসি, যেটা ইউনিফর্ম সিভিল কোড, এইটা নিয়ে এসে ওরা যেটা আলটিমেটলি চাইছে সেটা হচ্ছে কি সংরক্ষণ জিনিসটাকে তুলে দেবে। এটা নিয়ে অনেকে উল্লাস করতে পারে, যারা সংরক্ষণের আওতায় বাইরে তারা এটা নিয়ে উল্লাস করতে পারে। কিন্তু যদি একেবারে উপর থেকে দেখা হয় সমগ্র সমাজটাকে, তাহলে দেখলেই বোঝা যাবে যে আমাদের সমাজে এমন কিছু মানুষ যারা একদম পিছিয়ে পড়া, তাদেরকে তুলে আনতে গেলে সংরক্ষণের কোনো বিকল্প, এটা সব মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হতে পারে না। তো যেহেতু একদম পিছিয়ে পড়া মানুষদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাদের যেহেতু বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন, সেটা আমাদের রাজ্য সরকার বিশ্বাস করে, রাজ্য সরকার সেটাকে মেনে চলে। কিন্তু কেন্দ্র কৌশল করে চেষ্টা করছে কি করে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেওয়া। এবারে আপনারা বলতে পারেন যে বিশ্বাস করে দেখা যাক না কেন্দ্রের মোদী সরকারকে, কিন্তু বিশ্বাস আমরা করেছিলাম লকডাউনের সময়, যখন বলল যে করোনা প্রতিরোধ করার জন্য লকডাউন করা হচ্ছে। কিন্তু আমরা কি পেলাম? আলটিমেটলি পেলাম হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হলো, লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হলো, এবং একটা টার্ম যেটা পশ্চিমবাংলায় আগে কখনো আমরা শুনিনি, ওয়ার্ক ফ্রম হোম, মানে কর্মচারীর সমস্ত দায় সরকার ঝেড়ে ফেলল। আর একদম ঝাড়গ্রামে স্পেসিফিক যদি বলেন, লকডাউনের আগে এখানে 10টা লোকাল ট্রেন চলত, আমাদের যাতায়াত একদম সুবিধাজনক ছিল। লকডাউনটাকে অজুহাত করে এই 10টা ট্রেনকে তুলে দিল। তো তাহলে বিজেপিকে আমরা বিশ্বাস করবো কি করে? এদের প্রত্যেকটা পদক্ষেপই হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। এরা বড় বড় আইনের কথা বলে, ইভেন 370 ধারার নেপথ্যেও দেখবেন কাশ্মীরের জমিগুলোকে বিক্রি করে দেওয়ার কৌশল আছে আম্বানি আদানিদের হাতে। তাহলে বিজেপি কখনোই বিশ্বাসযোগ্য নয়, এবং এই কথাগুলোই আমরা মানুষের সামনে তুলে ধরি। আপনাদের আসলে লোকসভা নির্বাচন, আপনাদের প্রার্থী কালীপ্রদ সোরেন খেরোয়াল
তিনি যদি সংসদে যান, বিজয়ী হন, তো আপনার ঝাড়গ্রামবাসীর জন্য আপনার তার কাছে কি কি চাহিদা থাকবে আপনাদের? না, অবশ্যই আমি নিজে যেহেতু শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, সর্বাগ্রে চাইব শিক্ষা দপ্তরের মানে শিক্ষার স্কুলগুলোর একটু উন্নতি হোক। স্কুলগুলোর উন্নতি অনেকখানি হয়েছে, আরও একটু উন্নতি হোক। কলেজ ইউনিভার্সিটি এগুলোর আরও একটু ডেভেলপমেন্ট হোক। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা যেটা রয়েছে, দিদি অনেকটাই তুলে ধরেছেন, জেলা স্বাস্থ্য ব্যবস্থাটাকে অনেকটা উন্নত করে দিয়েছেন, আরও একটু উন্নতি হোক, এটাই ওনার কাছে দাবি থাকবে। এবং কালীপদ সরেন নিজে এক অত্যন্ত গুণী মানুষ, যার জন্যে আদিবাসী সমাজের উনি একজন আইকন এবং অস্মিতার প্রতীক আদিবাসী সমাজে। তো আদিবাসী সমাজ ওনাকে ব্যাপকভাবে সমর্থন দেবে এবং সাধারণ মানুষ যারা অন্য কাস্টের মানুষ, আমরাও কিন্তু কালীপদ সরেনকে একজন গুণী মানুষ হিসাবে এবং দিদির সৈনিক হিসাবে আমরা তাকে সমর্থন জানাই। আসন্ন লোকসভা নির্বাচনে জেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে তৃণমূলের পক্ষে আপনার আহ্বান? উন্নয়নের জন্য দিদিকে চাই, শান্তির জন্য দিদিকে চাই, আম জনতার ভালো থাকার জন্য দিদিকে চাই, এটাই আমার। একদম। আপনার নাম আর একটু পরিচয় দেবেন। আমার নাম জয়দীপ হোতা, আমি শিক্ষক সমিতির একজন জেলা নেতৃত্ব এবং একটা সরকারি পদেও আছি, ডিপিএসসির চেয়ারম্যান হিসাবে কাজ করি।